আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2, এপিসোড 9। বিশ্বম্ভরবাবু শঙ্করকে ডেকে দায়িত্ব দিলেন বঙ্কুবিহারী বাবুর বাড়িতে খবর দিতে। কি বলতে হবে সব বুঝিয়ে দিলেন। শঙ্কর বঙ্কুবিহারী বাবুকে বলতেই উনি তো রেগে যান। শঙ্কর জানে ওকে দু কথা শুনতেই হবে। শঙ্কর বলার আগে জিনিস সব ফেরত দেয়। বঙ্কুবিহারী বাবু সব জিনিস দেখে জিজ্ঞাসা করেন, এগুলো কি? আগে আপনার দেওয়া জিনিস। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? মেয়ে কিছুতেই বিয়ে করবে না ঠিক করেছে। তার মানে কথাবার্তা সব ঠিক, এখন এই সব বলার মানে কি? কি করব বলুন? বিয়ের দিন যাতে কোনো অঘটন না হয়, আপনার সম্মান যাতে নষ্ট না হয়, সেই ব্যবস্থাই তো বাবা করলেন। সম্মানের কথা বলতেই বঙ্কুবিহারী বাবু একটু দমে গেলেন। শঙ্করকে বিদায় করলেন। শঙ্কর দায়িত্ব পালন করে চলে আসে। এদিকে বঙ্কুবিহারী বাবু যখন বিয়ে করবেন বলে ঠিক করেছেন, তখন বিয়ে করবেন, ওই দিনই করবেন। চারিদিক লোক পাঠালেন পাত্রীর জন্য। বাড়ির গেট প্রথম খোলে মুখপুরি, আবার বন্ধও করে মুখপুরি। আগে কুন্তি করত, এখন মুখপুরি করে। শেষ যেদিন বিভাস আসে, সেই দিনও মুখপুরি গেট বন্ধ করতে আসে। মুখপুরিকে দেখে বিভাসের বুকের মধ্যে যেন ঢিপ ঢিপ করছে, ঘন ঘন শ্বাস পড়ছে। কি বলবে মুখপুরি, এখন কোন ইচ্ছের কথা বলবে? বিভাস গেটের কাছে আসতেই মুখপুরি এগিয়ে আসে গেট বন্ধ করার জন্য, কারণ আর কেউ বাড়িতে আসার নেই। মুখপুরি গেটের একপাশে দাঁড়িয়ে বিভাসকে একটা কথাই বলল, আগামীকাল ভোর রাতে আমি এখান থেকে বেরোতে চাই বিভাসদা। বিভাসদা, তুমি বাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকবে তো? আচ্ছা বেশ, তবে তুমি তোমার জামা কাপড় কিছু গুছিয়ে নিও। খুব সংক্ষেপে কথাবার্তা হয়ে গেল। মুখপুরি জানে না এটা করে ঠিক করছে কিনা, কিন্তু ওই বুড়োকে বিয়ে করে পড়াশোনা যে আর হবে না, সেটা বেশ ভালোই বুঝতে পেরেছিল। তাই তো বিভাসদাকে বলা। বিভাসদার প্রতি প্রেম ভালোবাসা কিছুই নেই, তবু নিজেকে বাঁচাতে, নিজের পড়াশোনাকে ধরে রাখতে এই সিদ্ধান্ত নিতেই হলো। এই কারণেই শর্তটা রাখা। ঘরের কাজ তো এখানেও করে, ওখানেও করবে, পড়াশোনাটা অন্তত মন দিয়ে করতে পারবে। এই সিদ্ধান্তটা নিতে মনকে কত বোঝাতে হয়েছে। বাড়ির সম্মান, বাবার সম্মান, কত কিছু মাথায় এসেছিল। একবার ভাবছে বাবা যা ঠিক করেছেন, কিছু ভালো ভেবেই হয়তো করেছেন। সেখানে বাড়ি থেকে চলে যাওয়াটা খুব অন্যায় হবে। আবার পড়াশোনার কথা মাথায় আসতেই তখন সব কিছু মনে হচ্ছে যা মুখপুরি নিজে ঠিক করেছে সেটা ওর জন্য ভালোই হবে। ভোর রাতে মুখপুরি বিনা আওয়াজে গেট যখন খোলে, তখন চারিদিক শুনশান আর অন্ধকার। গেট খুলে চাবিটা ঠিক জায়গায় রেখে ভারী ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো মুখপুরি। ওদিকে মুখপুরির বেরোনোর অপেক্ষায় আগে থেকে দাঁড়িয়ে দুনিয়ার মশা কামড় খাচ্ছিল বিভাস। মুখপুরি বেরোতেই বিভাস এগিয়ে যায় ওর কাছে। মুখপুরির কাছে ব্যাগটা নিতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল বিভাস। এত ভারী ব্যাগ, কি আছে এতে? আমার জিনিস। বিভাস খুব খুশি হয়ে মুখপুরির একটা হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে। এক অজানা সুখের সন্ধানে মুখপুরি বিভাসের হাতে নিজের হাতটা ধরিয়ে দিল। মুখপুরি সুখী হবে তো? একটু দূরেই একটা রিক্সা দাঁড় করানো ছিল। বিভাস পাশের অঞ্চলে যাবে, যেখানে ওর বন্ধুর বাড়ি। কেউ তো নেই, তাই বন্ধুই ভরসা। ভোরবেলা মন্দিরের পুরোহিতকে ডেকে তুলে মন্ত্র পড়িয়ে দুটো মালা জোগাড় করে মালা বদল করে ঠাকুরের পায়ে ছোঁয়া সিঁদুর দিয়ে মুখপুরির সিঁথি রাঙিয়ে দেয় বিভাস। তারপর আর একটু দেরি না করে মুখপুরিকে নিয়ে বাড়িতে ঢোকে বিভাস। মুখপুরি বিভাসের বাড়িঘর দোর দেখে তো নাক কুঁচকে যায়। এত নোংরা মানুষ থাকতে পারে? রান্নাঘরের অবস্থা আরও করুণ। কোথা দিয়ে যে শুরু করবে মুখপুরি বুঝতেই পারছে না। ঘরের থেকে আগে রান্নাঘর পরিষ্কার করা দরকার। মুখপুরি লেগে গেল ঝাড়পোছ করতে। মুখপুরিকে দেখে মনে হচ্ছে নিজের বাড়ি পেয়েছে, মনের আনন্দে কাজ করছে। বিভাসকে বলে দিল,
আগে সব পরিষ্কার করবে, তারপর রান্না। আজ শুধুই ভাতে ভাত হবে, একটু আলু আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হবে। মুখপুরীর বাড়ি পরিষ্কার করার বাসনা দেখে বিভাস কিছুই বলতে পারে না। রান্নাঘরের তাক, কৌটো, মিটকেস, এমনকি বাসন কোসন পর্যন্ত ঝকঝকে তকতকে হয়ে গেল। সময় লাগলো একটু বেশি, কিন্তু এবার বেশ ভালো লাগছে রান্নাঘর দেখে। এবার সত্যিই রান্নাঘরকে রান্নাঘর বলে মনে হচ্ছে। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ঝুল ঝেড়ে ঘর মুছে একদম সুন্দর করে দিল মুখপুরি। বিভাস মুখপুরির কথা শুনে আর বাজারে গেল না। পাশেই এক কাকিমার বাড়ি থেকে মুরগির ডিম এনে দিল। বিভাসের বেশ লজ্জা লাগছে ওর ঘরের এই অবস্থা দেখে। কি ভাবল মুখপুরি, তাই মুখপুরির হাতে হাতে কাজ করতে লাগলো। যদিও বিভাসের কাজ দেখে মুখপুরি আরও রেগে যায়। কাজের থেকে অকাজ করছে বেশি। মুখপুরি যে কি খুশিতে কাজ করছে তা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রাণোচ্ছল একটা মেয়ে যে এতকাল বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছে। বাবার বাড়িটা কোনোদিন নিজের বাড়ি বলে ভাবতেই পারেনি মুখপুরি। মা, বাবা, দাদা, দিদিরা যদি মুখপুরিকে কোনোদিন আপনজন না ভাবে, তাহলে মুখপুরি আর কি করে তাদের আপন ভাববে? মনের মধ্যে তাও মাঝে মাঝে সম্পর্কগুলোকে আপন ভেবে ফেলতো ভুল করে, কিন্তু সঙ্গে সঙ্গে ভুলটাও ভেঙে দিয়েছে ওরা। ওদের কাছে মুখপুরির জন্য কোনো ভালোবাসা নেই, কোনো সহানুভূতি নেই। সেই জন্যই তো জয়া যা পায় মুখপুরি তা পায় না। মুখপুরির কাজ শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গেল। এতদিনের ধুলো ময়লা এ কি আর সহজে যায়? মুখপুরি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তেমন চারিদিকটা সেভাবেই রাখে। আজ একদিন একটু কষ্ট করে পরিষ্কার করে নিলে পরের দিন থেকে আর এত কষ্ট করতে হবে না। বিভাস স্নান করে নেয়। পরিষ্কার ধোয়া মোছা রান্নাঘরে পা দিতেই বুক ভরে শ্বাস নেয়। এত সুন্দর লাগছে চারিদিক যে মনটাও ভালো হয়ে গেল। মুখপুরি ওদিকে ব্যস্ত, তাই উনুন ধরিয়ে নিজেই ভাত বসিয়ে দিল। ওর মধ্যে ডিম আর দুটো আলুও দিয়ে দিল। মুখপুরি স্নান করতে গিয়ে বাথরুমের দশা দেখে নাকে কাপড় চাপা দেয়। গন্ধ আর শ্যাওলায় পিছল হয়ে গেছে। আবার বাথরুম পরিষ্কার করতে বসে গেল। খুঁজে খুঁজে একটা অর্ধেক নারকেলের মালা নিয়ে ঘষতে লাগলো। প্রায় আধ ঘন্টা ঘষে পরিষ্কার করে জল ঢালার পর মুখে হাসি ফুটল। পায়খানার অবস্থাও তথই বচ। ওটাই বা বাকি থাকে কেন? বিভাস কি একটুও পরিষ্কার করে রাখতে পারে না? একা মানুষ কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না। যাই হোক, অবশেষে মুখপুরি স্নান করে এসে খুব যত্ন করে সিঁদুর পরে মনে মনে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিল। এখানে ঠাকুরের ঘরে ঠাকুর নেই, হয়তো ছিল কিন্তু এখন নেই। আয়নায় নিজের রাঙানো সিথি দেখে মুখপুরি নিজেকে যেন নিজে চিনতেই পারে না। এ যেন এক নতুন মুখপুরি। খুব লজ্জা লাগছিল নিজেকে দেখে। মাথায় ঘোমটা দিয়ে শ্বশুর শাশুড়ির কাছে চোখ বন্ধ করে মনে মনে আশীর্বাদ চেয়ে নিল। হাতে নতুন শাঁখা, পলা, লোহা পুরোহিত মশাই পরিয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে কেউ দিয়েছিল। আরও একজোড়া শাঁখা, পলা, সিঁদুর ও আলতা দিয়ে দেন উনি। সেগুলো যত্ন করে রেখে দিল মুখপুরি। খালি হাতে এতদিন পর শাঁখা পলা দেখে কেমন নতুন লাগছে নিজেকে। এতক্ষণ কাজের মধ্যে থেকে কিচ্ছুটি টের পায়নি। এখন শাঁখা পলার আওয়াজটা বেশ মিষ্টি লাগছে। পেটে টান পড়তেই মনে পড়ল, হিরে রান্না করতে হবে। রান্নাঘরের দিকে যেতে গিয়ে ধাক্কা লাগে বিভাসের সাথে মুখপুরির। আসলে বিভাস আসছিল মুখপুরিকে খবর দিতে যে রান্না শেষ হয়েছে। তাই এই প্রথম ওদের শরীরের সাথে শরীর স্পর্শ পায়। মুখপুরি চমকে যায়। এতক্ষণ পরে মুখপুরির খেয়াল হলো সারা বাড়িতে ওরা শুধু দুজন। মুখপুরির লজ্জায় একপাশে সরে যায়। বিভাস বলে, চলো খেয়ে নেবে। সে কি, আমি তো যাচ্ছিলাম রান্নাঘরে। তুমি এদিকটা করলে আর আমি ওদিকটা। আজ না হয় বউ ভাতটা আমিই খাওয়ালাম। তুমি কেন করতে গেলে বিভাসদা? বিভাসদা? হ্যাঁ গো, আমি এখনো দা আছি। না মানে, না মানে তুমি কেন করতে গেলে? ওই যে বললাম, আজ বউ ভাত আমিই খাওয়ালাম। কি নিয়ম কানুন আছে আমি ওই সব জানি না। আর তাছাড়া আমাদের বিয়ে তো কোনো নিয়মেই হয়নি। এসো খেয়ে নাও,
ভাতের মধ্যে ডিম আলু সিদ্ধ দিয়েছি আর ঘি আছে, গরম গরম ভাতে বেশ ভালো লাগবে। এ কি, কাঁদছো কেন? মুখপুরি চোখের জল আর ধরে রাখতে পারল না। কুন্তি মায়ের পর এই প্রথম কেউ রান্না করে মুখপুরির জন্য। শোনো না, বলছি কি হয়েছে তোমার? হ্যাঁ গো, আমি আবার কোনো ভুল কথা বলে ফেললাম নাকি? না না না, তুমি কোনো ভুল কথা বলনি। আসলে আমি আনন্দে কাঁদছি। চলো। মুখপুরি বাসন মেজে রেখেছিল আগেই, তার থেকে দুটো থালা নিয়ে বিভাস ভাত বেড়ে দিল, পাশে ঘি দিয়ে দিল। বিভাস নিজের থালায় ভাত মেখে এক গ্রাস মুখপুরির মুখের সামনে তুলে ধরল। মুখপুরির চোখ আবার জলে ভিজে গেল। হাই দেখো, আবার কাঁদে। আচ্ছা, তুমি কি শুধুই কাঁদবে? হ্যাঁ, না না, আমি আর কাঁদবো না। বিভাসের বাড়িয়ে দেওয়া হাত থেকে ভাতটা মুখে নিয়ে নিজেও এক গ্রাস বিভাসকে খাইয়ে দেয় মুখপুরি। দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খিদের মুখে সামান্য ঘি ভাতও অমৃত লাগছে। বিভাস বেশ তাড়াতাড়ি খায়। বিভাস খেয়ে উঠে চলে গেলে মুখপুরি খাওয়া শেষ করে। মুখ ধুয়ে থালা বাসন মাজার পর শরীর আর চলছে না। পেটে খাবার পড়লে এমনিতেই শরীরে একটা আলস্য চলে আসে, তার উপর এত খাটাখাটনিতে শরীরে আর শক্তি নেই। দুই চোখ জুড়ে ঘুম চলে আসে। ওই এক বিছানায় এখন শুতে হবে। কুন্তি মা মারা যাওয়ার পর একা শুয়ে অভ্যাস হয়ে গিয়েছিল, এখন বিভাসের সাথে শুতে হবে। মুখপুরি ধীরে ধীরে ঘরের দিকে এগোয়। বিভাস খেয়ে মুখ ধুয়ে বিছানায় এসে অপেক্ষা করে কখন মুখপুরি আসবে। সেই কবে মুখপুরিকে পছন্দ করত নেহাতি ছেলে মানুষই হিসাবে। খুব অল্প সময়ের জন্য দেখতে পেত। সারাটা দিন ঘরের মধ্যেই থাকত মুখপুরি। শঙ্করের সাথে কখনো কখনো ইচ্ছে করে খুব জোরে কথা বলতো, যাতে মুখপুরির কানে যায়। উঠতি বয়স তখন, সব মেয়েকেই ভালো লাগতো। মুখপুরি তাকাতো না বলেই ওকে আরও আকর্ষণ করার চেষ্টা বেশি করত। তারপর আরও কতজন মেয়েকে পছন্দ হলেও তেমন করে কারোর সাথেই কথা বলতে পারেনি। শুধু জানা ছিল ওই বাড়ির মেজ মেয়েটা বেশ সুন্দর, বা ওই বাড়ির ছোট মেয়েটা খুব সুন্দর গান গায়, কিন্তু মুখোমুখি হওয়ার সাহস ছিল না। বিভাসের বাবা মারা যাওয়ার আগে খুব আফসোস করে গেছেন। ছেলে এখনো কিছু করে উঠতে পারল না। অন্তত পড়াশোনাটা ঠিক করে করলে কিছু একটা জোগাড় করতে পারত। ওই তো পোস্ট অফিসের বড়বাবু কত করে বলেছিলেন যে বিভাস শুধু বিএ পাশ করুক, তাহলেই হবে, কাজ উনি শিখিয়ে দেবেন। কিন্তু কে শোনে কার কথা? তখন বন্ধুদের সঙ্গটাই যে বেশি ভালো লাগতো। পড়াশোনার ধার দিয়েও যেত না বিভাস। বিভাসের এতটুকু খেয়াল নেই বাকি বন্ধুদের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। তারা সবাই নিজেদের বাবার ছত্রছায়ায় থেকে আগেই সবকিছু ঠিক করে নিয়েছে। মধ্যিখান থেকে বিভাস বেকুব বনে গেল। শঙ্করের সাথে বন্ধুত্ব গাঢ় হয় মা মারা যাওয়ার পর। বাবার শোক মা সহ্য করতে পারলেন না। দুজনের ভীষণ মিল ছিল। বাবা যতক্ষণ বাড়িতে থাকতেন মায়ের সাথে সাথে থাকতেন। এই জন্য ঠাকুমা কত কিছু বাবাকে বলতেন, বাবা কানেই দিতেন না। সেই বাবা চলে গেলে মা কি আর থাকেন? মাও বছর না ঘুরতেই বাবার কাছে চলে গেলেন। সেই থেকে কপাল পড়ল বিভাসের। নিজের পেটের তাগিদে যে যা বলতো করে দিত। বিভাসের কল্পনায় ছেদ পড়ল। মুখপুরি ঘরে ঢুকেছে। বিশ্বম্ভর বাবু ডেকে পাঠিয়েছেন বিশুকে। বিশু খুব একটা কারোর সাথে কথা বলে না। সময় কোথায়? সারাটা দিন নিজের কাজে ব্যস্ত থাকে। রাতের বেলায় প্রেয়শ্রীর সঙ্গে দুটো কথা বলবে তাও না। প্রেয়শ্রীকে না ডাকলে রান্নাঘরেও যায় না। বোঝাই যায় প্রেয়শ্রীর রান্না বান্না করতে এক্কেবারে ভালো লাগে না, বিরক্ত লাগে। মনোরমা দেবীরও বয়স হয়েছে, আর কতদিন রান্নাঘর আগলে পড়ে থাকবেন? তাই বিশুকে ডাকা হয়েছে। বিশু আসতেই বিশ্বম্ভরবাবু বললেন, শোনো,
কুন্তি তো অনেক দিন হলো মারা গেছে, মুখপুরিও বিদায় নিয়েছে, আর তোমার মায়ের তো বয়স হয়েছে। বাড়িতে একজন কুন্তির মতোই কাউকে রাখা হবে, বা সারাদিন কাজ করে চলে যাবে এমন কাউকে রাখা হবে। তো তোমার কি মত? তুমি কি বলো? আগে আমি আর কি বলবো, অসুবিধা হলে রাখতে হবে বই কি। তাহলে তার মাইনের ভারটা তোমাকেই নিতে হবে। বেশ, আমার কোনো অসুবিধা নেই। বিশু বেরোতে যাবে, ঠিক সেই সময় শঙ্কর এসে ঢোকে। বাবা, আমার একটা কথা ছিল। বলো। বলছি, মুখপুরীর তো বিয়ে হয়েছে, তাহলে কি জয়ার বিয়ের সম্পর্কে এবার ভাবতে পারি? আমিও তাই ভাবছিলাম। তবে কি সুকান্তর বাড়িতে খবর দেব? আমি তো জয়ার জন্যে আরও ভালো ছেলের অপেক্ষা করছিলাম। বাবা, ওর যেখানে ইচ্ছে সেখানেই দিন, নাহলে হয়তো দেখা যাবে মুখপুরীর মতো কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেললো। দেখো তাহলে কি করবে। এখন তো আমি আর কিছু করতে পারবো না, যা করার তোমাদেরকেই করতে হবে। আচ্ছা বাবা, তাহলে তাড়াতাড়ি দিন ঠিক করার জন্য খবর পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যা ভালো বোঝো করো। বিশ্বম্ভরবাবু বুঝতে পারলেন একবার মেয়ে যখন বাড়ি থেকে বেরোনোর সাহস করেছে, তখন ওখানে বিয়ে না দিলে মেয়ে আবার ওই কাজ করবে। তখন ওনারা ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বম্ভরবাবুর মান সম্মানের কথা চিন্তা করে। এরপর হয়তো নাও করতে পারেন। এখন বয়স হয়েছে, জেদ দেখিয়ে কোনো লাভ নেই, ছেলেদের ওপর ভরসা করতেই হবে। বিশু একবার শ্বশুরবাড়িতে পাকাপাকি বাস করার পরিকল্পনা করলেও ঠাকুরের ইচ্ছায় আবার ফেরত এসেছে। জয়ার বিয়েটা হয়ে গেলে এক্কেবারে নিশ্চিন্ত হওয়া যাবে, দায়িত্ব শেষ হবে। বিশু ঘরে গিয়ে আবার হন্তদন্ত হয়ে ছুটে এলো। মা, বাবা, দেখো না, ও যেন কেমন করছে। মনোরমা দেবী তাড়াতাড়ি ছুটে যান প্রিয়শ্রীর কাছে। বিশ্বম্ভরবাবু মেয়েদের মাঝখানে থাকতে চান না বলে এগিয়ে গেলেন না। মনোরমা দেবী এমনিতেই একটু ভীতু গোছের, একটুতেই তার বুক ধড়ফড় করে, চিন্তায় মাথা যন্ত্রণা করে। তাড়াতাড়ি প্রেয়শ্রীর কাছে যেতেই উনি জিজ্ঞাসা করলেন, ও বৌমা, কি হয়েছে মা তোমার? কোথায় কষ্ট হচ্ছে? প্রেয়শ্রী মনোরমা দেবীকে দেখে কেঁদে ফেলে আর বলে, আমি মায়ের কাছে যাব, আমার ভালো লাগছে না। সকালের দিকে বমি হয়েছে, আর কেমন যেন মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে, শরীরটা ভালো লাগছে না। আমি মায়ের কাছে যাব। আহা, ঠিক আছে, তুমি মায়ের কাছে যাবে, কিন্তু বৌমা, ডাক্তার না দেখিয়ে তোমাকে ছাড়ি কি করে বলো তো মা? তারপর বিশুকে বললেন গাড়ি বার করতে। এখন আর ড্রাইভার নেই, যার যখন প্রয়োজন সে গাড়ি চালায়। তাই শঙ্কর বলল, এ দাদা, আমি গাড়ি চালাবো, তুই বৌদিকে নিয়ে আয়। ওরে, আমিও যাব, আমাকে একটু সময় দে, আমি শাড়িটা এক্ষুনি পাল্টে আসি। গাড়ি পৌঁছে গেল ডাক্তারের কাছে। প্রেয়শ্রীকে ধরে ধরে বিশু নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। মনোরমা দেবী সাথে থাকেন। ডাক্তারবাবু পরীক্ষা করে হেসে ফেলেন। এমন অসুস্থতায় ডাক্তারের হাসি দেখে বিশুর যেমন রাগ হচ্ছিল, তেমনি মনোরমা দেবীর গা পিত্তি জ্বলে উঠল। তখন ডাক্তারবাবু মনোরমা দেবীকে বললেন, আপনার বৌমা মা হতে চলেছেন, একটু অসুবিধা আছে মনে হচ্ছে, খুব সাবধানে রাখবেন, শরীর খুব একটা সুবিধার নয়। বিশুর মুখ দেখার মতো ছিল, কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন মায়ের সামনে প্রেয়শ্রীকে একটু আদর করতে ইচ্ছে করলেও করতে পারছে না, লজ্জা করছে প্রেয়শ্রীর দিকে তাকাতে। এদিকে প্রেয়শ্রী ডাক্তারের চেম্বার থেকে বেরোতেই আবদার করে বসে, আমি মায়ের কাছে যাব, আমি ওখানে ভালো থাকবো। কিন্তু বৌমা, ওখানে তো আগেই শুভা অন্তঃসত্ত্বা হয়ে আছে, তা তুমি গেলে মা, মায়ের তো অসুবিধে হবে, তুমি আমার কাছেই থাকো বরং। হ্যাঁ, আমারও মনে হয় যে মা যেটা বলছে সেটাই ঠিক, তুমি এখানেই থাকো বরং। না, আমি মায়ের কাছেই যাব। আচ্ছা 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 বৌমা, ঠিক আছে ঠিক আছে, রাগারাগি করো না। শোনো মা, ওই বাড়িতে গিয়ে জামা কাপড় গুছিয়ে তুমি আজকেই চলে যেও, ঠিক আছে? তোমাকে বিশু রেখে আসবে। আর শোনো, ওই ডাক্তারবাবু বলে দিয়েছেন খুব সাবধানে রাখতে হবে, ওষুধ আজ থেকেই খাওয়াতে হবে। গাড়ি দাঁড় করিয়ে ওষুধ নিয়ে নেওয়া হয়েছে। বাড়ি পর্যন্ত আসতেই আর এক কাণ্ড ঘটে গেল। গাড়ি থেকে প্রেয়শ্রীকে নামাতে গিয়ে বিশু দেখে
প্রেয়শ্রী অজ্ঞান হয়ে গেছে। ওকে ধরে পাঁজা কোলা করে নিয়ে বিছানায় শুইয়ে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানো হলো। তারপর ওষুধ খাইয়ে দিতেই প্রেয়শ্রী ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। সেদিনের মতো মায়ের কাছে যাওয়া আপাতত স্থগিত রাখা হলো। পরের দিন সকালে প্রেয়শ্রীর শরীরটা এতটাই দুর্বল লাগছিল যে মায়ের কাছে যাওয়ার কথা বলতেই পারল না। ওদিকে মন চাইছে মায়ের কাছে যেতে। শেষে বাধ্য হয়ে খুব সাবধানে গাড়িতে প্রায় বিশুর কোলে শুয়ে বাপের বাড়ি গেল প্রেয়শ্রী। অনিমা দেবী তো মেয়ের ওই অবস্থা দেখে বেশ ঘাবড়ে গেলেন। এমনিতেই ঘরে বৌমা পোয়াতি, তার উপর আবার মেয়ে এসে উপস্থিত হয়েছে। তার অবস্থা হয়েছে খুব সঙ্গীন। এখন শুভাকে চোখে হারানুনি, এক চুল এদিক ওদিক করতে দেন না। এখন মেয়েকে কিভাবে সামলাবেন? প্রথম কয়েকদিন মেয়ের খুব যত্ন নিলেও পরে আর পারছিলেন না। শরীর না দিলে রাগ করাটাই স্বাভাবিক। শেষে থাকতে না পেরে একদিন বলেই ফেললেন, শোন না রে মা, তুই তো ওই শ্বশুর বাড়িতে থাকলেই ভালো করতিস। কেন মা? দেখছিস তো তোর বৌদিকে কতটা খেয়াল রাখতে হয়। বংশের বাতি দেওয়ার জন্য আমার নাতি আসছে, তাকে তো যত্ন করতেই হয়। কিন্তু আমি যে তোমার হাতে রান্না খাবো বলেই এখানে এলাম। মা, তুমি আমাকে যতটা বোঝো, আমার শাশুড়ি মা কি আমাকে অতটা বুঝবেন? ওরে বুঝবে রে, বুঝবে। দেখছিস না আমি কেমন বুঝছি। মা, এখন বৌদি তোমার সব, তাই না? না রে মা, না, তুইও আমার সমান আদরের। কিন্তু দেখছিস তো মা, আমি আর পেরে উঠছি না। তোর যা খেতে ইচ্ছে হয় বলিস, আমি বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দেব। প্রেয়শ্রীর মনে হচ্ছে মা যেন ওকে চলে যেতে বলছে। তাছাড়া ঠিক শুভার মতো যত্নও মা করছে না। মনের মধ্যে এক রাশ অভিমান ক্রমশ জমা হচ্ছে। একদিন বিশু আসতেই তাই তল্পিতল্পা গুটিয়ে সোজা শ্বশুর বাড়িতে চলে আসে প্রেয়শ্রী। মনোরমা দেবী এর মধ্যে সরলা নামে একজনকে নিযুক্ত করেছেন। প্রেয়শ্রী আসলে পরে মনোরমা দেবী বেশ খুশিই হন। বড় মেয়েকে পেলেন না, ছোট বউ বাপের বাড়ি। সে গেছে ভালো হয়েছে, সে বরং থাকলে জ্বালিয়ে মারত। ওই শঙ্কর মাঝে মাঝে গিয়ে খরচাপাতি দিয়ে আসে, ওটাই ভালো। বড় বউ চলে এসেছে, খুব ভালো হয়েছে। বড় বউ অনেকটাই শুভার মতো, একদম নিজের মতো করে ওকে যত্ন করবেন, কিচ্ছুটি বাদ রাখবেন না। প্রেয়শ্রী আসতেই খুব সাবধানে থাকতে বললেন। এমনিতেই এতদিন পরে বাচ্চা আসছে, তাই প্রতিটা পা গুনে গুনে ফেলতে বললেন, কোনো অনিয়ম যেন না হয়। বিশুও খুব খুশি মায়ের এই যত্নে। সরলাকে সারাদিন থাকতে বলা হয়েছে। প্রেয়শ্রীর যা লাগবে তা তো করবেই, এছাড়াও রান্নার দিকটাও ওকে দেখতে হবে। প্রেয়শ্রী যা খেতে চাইবে রান্না করে দিতে হবে। আর অন্যান্য রান্না তো আছেই। নতুন অতিথি আসবে, ঘরে অনেক বছর পর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাবে। এ এক আলাদাই অনুভূতি। মনোরমা দেবী ঠাকুমা হবেন, আদো আদো স্বরে বাচ্চা কথা বলবে। মনোরমা দেবী ঠিক করেই নিয়েছেন, উনি সারা দিন নাতি নাতনির সঙ্গে থাকবেন, রান্নাঘর বৌমারা সামলাবেন। এই সময় কুন্তির কথাটা খুব মনে পড়ছে ওনার। কুন্তি থাকলে কি যত্নটাই না করত। মনোরমা দেবীকে কিচ্ছুটি চিন্তা করতে হতো না। কুন্তি চলে গিয়ে অনেক অসুবিধা হয়ে গেছে। কুন্তির মতোই কি সরলা হবে? দেখা যাক। মুখপুরি ঘরে ঢুকতেই বিভাস কোমল স্বরে ডাকে, এসো আলো। বেশ নতুন লাগলো বিভাসের আলো ডাকটা। মুখপুরীর ভীষণ ঘুম পাচ্ছে। বিছানা একদম তৈরি, শুধু শুয়ে পড়লেই হয়। মুখপুরী একটু হেসে বিছানায় গিয়ে বসল। এদিকে বিভাস তো উত্তেজনায় চরম শিখরে পৌঁছে গেছে। হঠাৎ বিভাসের কি যেন মনে পড়ে গেল। বিভাস বিছানা থেকে নেমে বাইরের দরজা থেকে শুরু করে ঘরের দরজা পর্যন্ত সব বন্ধ করে, এমনকি জানলাগুলো পর্যন্তও বন্ধ করে দেয়। বলা যায় না, আজকালকার বাচ্চারা তো খুব দুষ্টু। বিভাস যখন দরজা জানলা বন্ধ করতে ব্যস্ত, মুখপুরী ততক্ষণে ঘুমের রাজ্যে চলে গেছে। বিভাস বিছানা থেকে পাশ দিয়ে নেমে যাওয়ার সাথে সাথে মুখপুরী বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। বিভাস ঘরে ঢুকে মুখপুরীকে শুয়ে থাকতে দেখে ভাবে ও হয়তো একটু জিরিয়ে নিচ্ছে। যখন জানলা বন্ধ করে মুখপুরীর কাছে এসে দাঁড়ায়, তখন দেখে মুখপুরী অঘোরে ঘুমোচ্ছে। মনের মধ্যে কত ইচ্ছে ছিল, সব মাঠে মারা গেল।
এই ঘুমন্ত অবস্থায় কাউকে বিরক্ত করা কি ঠিক হবে? হ্যাঁ ঠিক, মুখপুরি এখন বউ। আচ্ছা, ওকে বিরক্ত করবে না তো কাকে করবে? রীতিমতো ঠাকুরের সামনে বন্ধুকে সাক্ষী রেখে বিয়ে করেছে। বিভাস পালঙ্কে উঠে বসে, ধীরে ধীরে মুখপুরিকে চিৎ করে শোয়ায়। মুখপুরি জানেও না কি হতে চলেছে। বিভাস মুখপুরির পুরো শরীরটাকে দেখে। শাড়ির আঁচলটাকে কাঁধে ফেলে রেখে পুরো গা ঢাকা দিয়ে এক পাশ ফিরে শুয়েছিল মুখপুরি। মুখপুরিকে ধরে চিৎ করে শোয়াতেই দুই হাত দুপাশে এসে পড়ে। বুকের কাপড়টা আলগা হয়ে যায়। বিভাসের চোখ দুটো চকচক করে ওঠে। মুখপুরির ঠোঁট দুটো স্পর্শ করতেই মুখপুরি আবার পাশ ফিরে শুয়ে পড়ে। বিভাস বিড়বিড় করে বলে, কি মুশকিল, আবার পাশ ফিরে গেল। তোর বাবা, আজকে কিছুই হবে না নাকি? মুখপুরীর ওই অবস্থাতেই বিভাস ধীরে ধীরে শাড়ির আঁচলটাকে সরাতে থাকে। কি নিখুঁত শরীর, যেন একেবারে মাপ দিয়ে তৈরি করা। ভরা যৌবনের জোয়ারে ভাসছে মুখপুরি। একপাশ ফিরে শোয়ার জন্য বুকের মাংসপিণ্ডগুলো ব্লাউজের ওপর দিয়ে উতলে উঠেছে। বিভাস ছুঁতে গিয়েও ছোঁয় না। ইচ্ছে করছে মুখপুরিকে ভীষণভাবে জড়িয়ে ধরতে, কিন্তু বিবেকে আটকাচ্ছে। প্রথম দিনেই বিভাসের সম্পর্কে খারাপ ধারণা হোক, বিভাস এটা চায় না। তাই ঘুমন্ত মুখপুরির মুখে আদর করে দিল। কুচো চুলগুলো কানের পাশে দিয়ে দেয়, গালে হাত বোলায়, আঁচলটা দিয়ে আবার ঢেকে দেয় মুখপুরিকে। মুখপুরির পাশে শুয়ে মুখপুরির একটা হাত টেনে নেয় নিজের বুকে, একটু চুমু দেয় হাতে। মুখপুরির খুব কাজ ঘেঁষে থাকে। এক হাত দিয়ে জড়িয়ে ধরে আদর করতে থাকে। মুখপুরির হয়তো এই আদরটা বেশ ভালো লাগে, ঘুমের ঘোরেই একটু হেসে দেয়। বিভাস নিজেকে আর সংযত রাখতে পারে না। ঘুমন্ত মুখপুরির মুখটা ধরে ঠোঁটের মাঝখানে চুমু দেয়। নাকে কপালে চুমু দেওয়ার পর গলায় দেয়। মুখপুরি নড়ে চড়ে ওঠে। মুখপুরির একটা হাত নিজের গায়ে রাখে, যেন মুখপুরি জড়িয়ে ধরেছে বিভাসকে। বিভাস মুখপুরিকে জড়িয়ে ধরে নিজেকে ধীরে ধীরে শান্ত করে। খাটাখাটনি বিভাসেরও হয়েছে, তাই বিভাস নিজেও ঘুমিয়ে পড়ে। বিভাস যখন ঘুমিয়ে কাদা হয়ে আছে, তখন বিভাসের বাহুবন্ধনে থেকে মুখপুরির দম বন্ধ হয়ে আসে। ঘুম ভেঙে যায় একটা নতুন গন্ধে। চোখ খুলে দেখে বিভাসের বাহুবন্ধনে আবদ্ধ মুখপুরি। বিভাসের গায়ের গন্ধটা নাকে লাগছিল এতক্ষণ। মুখপুরি কি করবে? শুয়ে থাকবে নাকি উঠে পড়বে? মুখপুরি চোখ খুলে পড়ে আছে। খুব অস্বস্তি বোধ হচ্ছে। আসলে এইভাবে কখনো কোনো ছেলের এত কাছাকাছি কোনোদিনও আসেনি সে। বাসে যাতায়াত করার সময় ছেলেরা এমনিতেই বসার জায়গা ছেড়ে দেয়। গায়ে গায়ে লাগার মতো কলেজেও সেই রকম কখনো ভিড় হয় না। তাছাড়া বিজ্ঞান বিভাগে মেয়েদের সংখ্যা যথেষ্ট কম, মাত্র 3 জন মেয়ে। বেশিরভাগ ছেলে হলেও তারা যথেষ্ট সম্মান ও সমীহ রেখে কথা বলে। তাছাড়া মুখপুরির যেহেতু পড়া বাদ দিয়ে অন্য কোনো কিছুতে মন নেই, তাই মুখপুরিকে সবাই একটু এড়িয়েই চলে। বিভাসের গায়ের গন্ধটা বড্ড নাকে লাগছে। বিভাস নাক ডাকছে। এমন শব্দে মুখপুরি ঘুমোবে কি করে? নিজের শরীরের সাথে বিভাসের এত কাজ ঘেঁষে শোয়াটা মুখপুরির জন্য সত্যিই অস্বস্তিকর। মুখপুরি কাঠ হয়ে শুয়ে আছে। একটু নড়লেই যদি বিভাসের ঘুম ভেঙে যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখন না উঠলেই নয়। মুখপুরি ধীরে সুস্থে বিভাসকে সরিয়ে উঠে পড়ে। আলো জ্বালাতে গিয়ে দেখে আলো জ্বলছে না। সবকটা সুইচ অন অফ করেও কোনো ঘরেই আলো জ্বলে না। হয়তো লোডশেডিং, এই কথা ভেবেই জানালা খুলে দেখে পাশের 2-1টা বাড়িতে আলো জ্বলছে। এখনও সব বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি, কিন্তু বিভাসদের বাড়িতে ওয়্যারিং করা আছে, অথচ আলো জ্বলছে না। মুখপুরি রান্নাঘর থেকে কেরোসিন এনে হ্যারিকেন ধরালো। কেরোসিনও অল্প। কিভাবে যে বিভাস থাকে এখানে, এই কথা ভেবে একটু অবাক হলো মুখপুরি। বন্ধু দিদার কথা তার খুব মনে পড়ছে। কি ভাববেন এইভাবে বিয়ের কথা শুনে? মেনে নেবেন? কি করবে মুখপুরি? কিছু তো উপায় ছিল না। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ওই বাড়িতে থাকলে ওই বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে ঘর থেকে তাড়াতেই চেয়েছিলেন বাবা।
মুখপুরীর বিয়ে দিয়ে তবেই ছর্দির বিয়ে হবে, না হলে নাকি হবে না। না হলে এমন ছেলের সাথে কখনো বিয়ে ঠিক করেন? মুখপুরীর জন্য এতই যখন অসম্মান, তখন চলে আসাই ভালো। নিজেই নিজের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে মুখপুরী। ও জানে না যে ওর ভবিষ্যতে ওর জন্য কি অপেক্ষা করে আছে। কিন্তু বিভাসের সংসারে এত অভাব কেন সেটা বুঝতে পারছে না মুখপুরী। বিভাস তো কাজ করে, তাহলে সেই পয়সা দিয়ে করেটা কি? হয়তো কেউ নেই বলে বন্ধুদের জন্য খরচ করে, জমানোর কোনো চেষ্টাই করেনি। এবার থেকে মুখপুরীকেই হাল ধরতে হবে। বিভাস ঘুম থেকে উঠতেই মুখপুরী বলল, শোনো, ঘরে আলো জ্বলছে না কেন? লাইন তো আছে, অথচ আলো জ্বলছে না। আসলে আসলে আমি তো একা থাকি, ঘরেও তেমন থাকি না। তার বাড়ি থেকে রাতটুকু পার করে নিয়ে আর কি। অনেকদিন টাকা দেওয়া হয়নি, তাই হয়তো ইলেকট্রিকের অফিস থেকে এসে কানেকশন কেটে দিয়েছে। কিন্তু এখন তো ঘরে আমি থাকবো, তুমি থাকবে, তাই আবার বলে কানেকশনটা এনে দিও। ঠিক আছে, আচ্ছা বেশ, কালকেই আবেদনপত্র জমা করে আসবো। তুমি একটু লিখে দিও তাহলে। ঠিক আছে। ও শোনো না, বলছি কেরোসিন নেই, আর যা আছে সেটা আজ রাতেই শেষ হয়ে যাবে। একটু এনে দিও। রান্নাঘরে তো অন্তত লাগবে, আর লম্ফ ধরাতে গেলেও তো কেরোসিন লাগবে। ঠিক আছে ঠিক আছে। শোনো না, বলছি আর কি কি লাগবে একেবারে একটা তালিকা তৈরি করে দিও আমাকে, ঠিক আছে? আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বলছি রাতে কি রান্না হবে? কেন, ওই তো দিনের বেলায় যা খেলাম, একটু বেশি করেই তো করলাম, যাতে রাতে আর ঝামেলা না করতে হয়। মুখপুরি একটু অবাক হয়ে গেল। মুখপুরি বলতে পারল না যা ভাত আছে ওটা একজনের মতোই হবে, আর একজন তাহলে কি খাবে? তুমি আগে বিকেল হওয়ার আগে কোথায় যেন যেতে, এখন আর যাও না? বিশ্বম্ভর বাবুর কথায় চমকে উঠলেন মনোরমা দেবী। তবে কি ধরা পড়ে গেলেন? বিশ্বম্ভর বাবু জানলেন কি করে? মুখপুরি কি ওনাকে বলে গেছে যাওয়ার আগে? একমাত্র মুখপুরি দেখেছিল মনোরমা দেবীকে ফিরতে। জিজ্ঞাসা করার সাহস হয়নি। কি হলো, কি ভাবছো? না না, কিচ্ছু না। তাহলে আমি যে কথাটা জিজ্ঞাসা করলাম উত্তর দিলে না তো? কে বলল তোমায় আমি যেতাম? কেন, আমি তো বেশ কয়েকদিন দেখেছি, সেই জন্যই তো জানতে চাইলাম যে এখন আর যাও না। না, এখন আর যাওয়ার প্রয়োজন নেই। মানে প্রয়োজন? কিসের প্রয়োজনে যেতে? তখন দরকার থাকতো তাই যেতাম। সেটাই তো জানতে চাইছি, যে দরকারটা কি, কি প্রয়োজনে যেতে? কি মুশকিল, কথাটা মনে হয় বলতেই হবে, আর লুকিয়ে রাখা যাবে না। বিশ্বম্ভর বাবু আছেন, কথা যেন কাঁকড়া বিছার মতো ধরে থাকেন। যতক্ষণ না উত্তর পাবেন ততক্ষণ উনি ছাড়বেন না। মনোরমা দেবী কথা ঘোরানোর জন্য বলেন, শোনো না, বলছি মুখপুরি তো বিদায় হয়েছে, তাহলে কি আমার জয়া মায়ের বিয়ের জন্য ব্যবস্থা করবে নাকি? সে কথায় পরে আসছি, আগে এই কথাটার উত্তর দাও। আবার কি কথা? আরে বাবা, ওই যে তুমি আর ওখানে যাও না কেন? তো তোমাকে তো বললাম আমার এখন আর যাওয়ার প্রয়োজন নেই। আরে কিসের প্রয়োজনে যেতে সেটা বলবে কি? বিশ্বম্ভর বাবুর গলা শুনেই বোঝা গেল এবার একটু রেগে গেছেন। মনোরমা দেবী বলতে বাধ্য হলেন, সংসারের প্রয়োজনে। কি বলছো, সংসারের প্রয়োজনে? হ্যাঁ। কে বলেছিল যেতে? কেউ না। কোথায় যেতে? মহাজনের কাছে। হ্যাঁ, মহাজনের কাছে? সে কি, কেন? আরে আমাদের ঘরে কি এতটা অর্থকষ্ট দেখা দিয়েছে? তুমি কি জানো সবকিছু বজায় রেখে কি করে সংসারটা চলে? বিশ্বম্ভরবাবু দমে যান। সত্যি তিনি জানেন না, কিন্তু তাই বলে মহাজনের কাছে যেতে হবে? খুব আহত স্বরে জিজ্ঞাসা করলেন, কত টাকা ধার হয়েছে বলো? আচ্ছা, আমারও তো একটা মান সম্মান আছে নাকি, তুমি আমাকে বলতে পারতে। কোনো টাকা ধার হয়নি। হ্যাঁ, তাহলে যেতে কেন? আমার গয়না বন্ধক রেখে টাকা নিয়ে আসতাম।
শোনো, ঘরের বউয়ের গয়না তখনই যায় যখন ঘরে দুরবস্থা হয়। তুমি আমাকে বলতে পারতে। আসলে বলিনি, তুমি কষ্ট পাবে বলে। বেশ, তুমি কত টাকা নিয়েছো আমাকে বলো, আমি দিয়ে দেব। আমার সব ব্যবস্থা রাখা আছে। আর শোনো, এইভাবে আর কখনো একা সিদ্ধান্ত নেবে না, আমার সম্মান নষ্ট হয়। আরে বাবা, আমি এত রোজগার করেছি কিসের জন্যে? হ্যাঁ, আচ্ছা, আমি কি করে জানবো? তুমি আমাকে যা দিতে তাতে হতো না বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আরে বাবা, আমি ভবিষ্যতের কথা ভেবেই তো একটু কম দিতাম নাকি? তাই বলে এখন তো বিশু সামলাচ্ছে, তোমাকেও আর চিন্তা করতে হবে না। বিশ্বম্ভর বাবু মনোরমা দেবীর কাছ থেকে জেনে নিয়ে টাকা দিয়ে দিলেন। মনোরমা দেবী সব গয়না ছাড়িয়ে আনলেন। সত্যি তো বড় ভুল হয়ে গেছে ওনাকে না জানিয়ে। বয়সের সাথে সাথে বিশ্বম্ভর বাবুর রাগটাও কত কমে গেছে। আগে হলে না জানি কত কথাই না শুনতে হতো। সামনে দুটো বড় খরচা আসছে, সুহাসিনী আর শুভার সাধভক্ষণ হবে। ওদিকে শুভার শাশুড়ি অনিমা দেবী শুভাকে ছাড়বেন না বাপের বাড়ি স্বাদ খাওয়ার জন্যে। শুভার নাকি অযত্ন হতে পারে। আবার সুহাসিনী আসবে না শ্বশুর বাড়ির স্বাদ খাওয়ার জন্য। শ্বশুর বাড়ির যা নিয়ম সব সুহাসিনীর বাপের বাড়িতে বসেই করতে হবে? এটা কোনো মানে হলো? মেয়ে মানুষের এত কিসের জেদ? মুখপুরি সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দিল। ঠাকুরের কিছুই নেই, একটা শঙ্খ আর লক্ষ্মী। সরস্বতী ঠাকুরের ছবি আনতে হবে। রান্নাঘরে গিয়ে ভাবছে উনুন ধরাবে কিনা, না হলে যে একজনকে না খেয়ে থাকতে হবে। মনোরমা দেবী চিন্তা করলেন জয়ার বিয়েটা এবার দিয়েই দেবেন, আর দেরি করা যাবে না। প্রেয়শ্রী এই অবস্থায় কিছুই করতে পারবে না। ঠাকুরঝি শৈলর মেয়ে রানী আর উনি মিলে কাজটা তুলে দিতে পারবেন। শৈলরা না হয় এখানে মাসখানেক থেকে সব করল। বিশ্বম্ভর বাবুকে বলতেই তিনিও রাজি হয়ে গেলেন। কিন্তু ভরা মাসে সুহাসিনী বা শুভা থাকবে না বাড়ির শেষ বড় কাজে, এটা বড্ড মনে খটকা লাগছে। মনোরমা দেবী বলতেই বিশ্বম্ভর বাবুর কথাটা মনে ধরল। কিন্তু আরও একটা বছর বিয়েটা পিছনোর কথা সুকান্তের বাড়িতে কখনোই মানবে না। হয়তো এরপর ওরা বলতে পারে যে এত বয়স্কা মেয়েকে আমরা আর বউ করব না। সত্যি তো, জয়ার বয়স তো কম হলো না। এই বয়সে দুটো বাচ্চার মা হয়ে গেছে ওর বয়সী সব বন্ধুরা। আত্মীয় স্বজনরা নানা কথা বলে জয়ার বিয়েটা কেন দেওয়া হচ্ছে না। নানা রকম কথা ভেবে অবশেষে মনোরমা দেবী ও বিশ্বম্ভর বাবু ঠিক করলেন যে বিয়েটা দিয়েই দেবেন। শঙ্করকে দিয়ে সুকান্তের বাড়িতে খবর দেওয়া হলো পাকা কথার দিন ঠিক করার জন্য। সুকান্তের বাবা জানালেন ওনারা একেবারে ব্রাহ্মণ নিয়ে এসে দিন ঠিক করবেন। মুখপুরি সবকিছু দেখে নিয়ে একটা তালিকা তৈরি করে বিভাসের হাতে দিয়ে দেয়। বিভাস এত দীর্ঘ তালিকা দেখে ওর চোখ প্রায় কপালে উঠে যায় আর কি। বিভাসের মুখের ভঙ্গিমা দেখে হেসে ফেলে মুখপুরি। কি হলো? ওই রকম মুখটা করছো কেন? এই সব তো কিছু সংসারের জন্য। হ্যাঁ তো, কিন্তু কিন্তু এখনই এত কিছু আনতে পারবো কিনা জানি না। ঠিক আছে, এখন অর্ধেকটা এনো আর আগামীকাল বাদবাকিটা আনলেই হবে। আনতে কিন্তু হবে অবশ্যই। বিভাস চলে যাবার পর মুখপুরি ঘরের টুকটাক কাজ করতে লাগলো। রান্নাঘর থেকে উনুনটা নিয়ে বাইরে গিয়ে ধরিয়ে দেয়। দুটো মানুষের মধ্যে একজন না খেয়ে থাকবে, এটা তো হতে পারে না। বিভাস আসার আগেই ভাত হয়ে যায়। বিভাস একজন মুটে নিয়ে আসে, সঙ্গে মাথায় জিনিসপত্র নামিয়ে টাকা নিয়ে মুটে বিদায় হয়। রাত হয়েছে, মুখপুরি জিনিসগুলো দিনের বেলায় গোছাবে বলে ঠিক করলো। আগে দুজনে রাতের খাবার খেয়ে নিল। বাসন মেজে রান্নাঘর গুছিয়ে মুখপুরি ঘরে এসে দেখে বিভাস অন্ধকারে চুপচাপ বসে আছে পালঙ্কের উপর। মুখপুরি পালঙ্কে ওঠার আগে হ্যারিকেনের আলোটা নিভিয়ে দেয়। বিভাস যেন এর জন্যই অপেক্ষা করছিল। মুখপুরির হাত ধরে টেনে কোলের ওপর ফেলে দেয়। কি করছো? বুঝতে পারছো না কি চাইছি আমি? পারছি তো,
একটুও কি তর্স হয় না? না আর না। এই কথা বলে মুখপুরীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় বিভাস। অন্ধকার মানুষকে নির্লজ্জ হতে সাহায্য করে। বিভাস আগেই খালি গায়ে ছিল। মুখপুরী বিভাসের বুকের মধ্যে মুখ লুকায়। বিভাস আঁচল সরিয়ে মুখপুরীর বুকে হাত রাখে। মুখপুরী কেঁপে ওঠে। বিভাস ব্লাউজ খুলতে পারে না দেখে বিভাসকে সাহায্য করে মুখপুরী। বিভাস ঝাঁপিয়ে পড়ে মুখপুরীর ওপর। মুখপুরীকে আদরে চুমুতে ভরিয়ে দেয়। মুখপুরী টের পায় শারীরিক চাহিদা বলে একটা কথা আছে। বিভাসের কাছে শরীরটা কেমন আপনা আপনি সমর্পণ হয়ে যায়। বিভাসকে চাইছে শরীরটা। বিভাসকে সাপের মতো জড়িয়ে ধরে। মুখপুরী শক্ত করে জড়িয়ে ধরে বিভাসকে। বিভাস মুখপুরীকে বিছানায় ফেলে সর্বশক্তি দিয়ে একের পর এক আঘাত দিতে থাকে। মুখপুরী ব্যথার আনন্দে গোঙাতে থাকে। সম্পূর্ণ নগ্ন মুখপুরীর শরীরটাকে নিয়ে যথেচ্ছ আনন্দে ভরিয়ে দেয় বিভাস নিজেকে। শারীরিক মিলন দুজনকেই ক্লান্ত করে তোলে। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।